আমাদের জগদীশ মিনা আমার সিএমও জয়েন্ট সেক্রেটারি আছে, তাহলে আমরা করছি এটা। আমি দীঘায় ওগুলো মানে যেগুলো আমরা দেবো আজকে, সেগুলো দেবার আগে আমি একটু প্রেসকে বলে দিই। দীঘার প্রেসও নিশ্চয়ই আছে ওখানে। দীঘা আপনারা সবাই জানেন যে আমাদের বেঙ্গলের একটা পবিত্রতম একটা ট্যুরিজম স্পট। যেমন আমাদের সুন্দরবন, বকখালি, নামখানা, সাগর আছে, দার্জিলিং আছে আমাদের। সুতরাং দীঘা ইজ এ ভেরি গুড মানে ট্যুরিস্ট স্পট। এবং দীঘা তমলুক ট্রেন আমি চালু করেছিলাম, তার কারণ আমি দীঘার পোটেনশিয়ালিটিটাকে বুঝতে পেরেছিলাম। 2011 সালের পর দীঘাকে আমরা নতুন করে সাজিয়ে তুলেছিলাম। কনভেনশন সেন্টার, দীঘা গেট, বিশ্ব বাংলা উদ্যান, মেরিন ড্রাইভ এবং সমুদ্র তীরকে সাজিয়ে তোলা, দীঘার জগন্নাথ ঘাট, জগন্নাথ মন্দিরকে ঘিরে পুরীর ধাঁচে রিলিজিয়াস ট্যুরিজম করা থেকে শুরু করে হকারদের পুনর্বাসন, রাস্তাঘাটের উন্নতি, জল এবং নিষ্কাশন, বাহ্য নিষ্কাশনের সুবন্দোবস্ত করেছিলাম। কিন্তু ইয়াস এসে সব ছাড়কাড় করে দিয়েছে। তার আগে আপনারা জানেন যে পরপর ফণী, বুলবুল, তারপরে আমাদের আমফান এবং ইয়াস, এই চারটে পুরো লণ্ডভণ্ড করেছে আমাদের সুন্দরবন এবং দীঘা। তা সত্ত্বেও আমরা যতটা পেরেছি মানুষকে সাহায্য করতে চেষ্টা করেছি। এবং আজকে দীঘা নিয়ে যেহেতু বলার, দীঘাতে কাজটা হচ্ছে, দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি সহ সমস্ত কেন্দ্রগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা একটা কাজ করছি, যেটা যেহেতু রাজ্যের অর্থনীতিতেও অনেকটা চাপ পড়েছে, সেই জন্য আমরা 3টে প্ল্যান করেছি। একটা প্ল্যান এ, একটা প্ল্যান বি, একটা প্ল্যান সি, অর্থাৎ লং টার্ম, শর্ট টার্ম, মিড টার্ম। শর্ট টার্মে যেটা আমরা করেছি সেটা হচ্ছে যারা বিপর্যস্ত মানুষ, সর্বস্ব দিয়ে বিপর্যস্ত হয়ে গেছে এবারও, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। প্রথম দুর্গত মানুষদের সাহায্য করবার জন্য হাজার হাজার রিলিফ ক্যাম্প চালানো হয়েছে, রিলিফ মেটেরিয়ালও দেওয়া হয়েছে। এছাড়া দুয়ারে ত্রাণের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হচ্ছে। দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণিকেও আমরা আবার নতুন করে সাজিয়ে তুলেছি। ঝড়ের পরে আমি দীঘায় গিয়েছিলাম 28শে মে, তখনও আমি বলে এসেছিলাম যে ট্যুরিস্ট সিজন আসবার আগে সব করে দিতে। আমি থ্যাঙ্কস জানাচ্ছি অ্যাডমিনিস্ট্রেশনকে এবং ডিএসডিএকে যে তারা উদ্যোগ নিয়ে কাজ করছে। এবং প্রথম শর্ট টার্ম প্ল্যানে আমরা ঝড়ের তাণ্ডবে দোকানপাট নষ্ট হয়ে গেছে, যেসব স্থানীয় মানুষদের রুজি রোজগার চলে গেছে, তাদের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। যেসব স্টল মালিকদের দোকান পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তাদের আজ আমরা মোবাইল ভেন্ডিং কার্ট 52টা তুলে দিচ্ছি। এছাড়া যে দোকান ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলোরও শাটার পাল্টে আমরা সারিয়ে দিয়েছি 114টি দোকান। আমরা এবার আশা করব তারা নিজ পায়ে দাঁড়াবে। দীঘাতে বৈদ্যুতিক চুল্লিটাও নষ্ট হয়ে গেছিলো, ওটা আমরা সারিয়ে দিয়েছি। দ্বিতীয় ধাপে মিড টার্মে 30টা গুরুত্বপূর্ণ স্কিম নিয়েছি। এটা আমাদের পর্যটনের জায়গা আবার ফিরে আসবে কমপ্লিট হয়ে গেলে। আর ডিএসডিএ, ইরিগেশন, পিডাব্লিউডি, পাওয়ার, ফিশারি এবং ফরেস্ট সবাইকে নিয়ে আমরা 2টো মাস্টার প্ল্যান করছি। একটা সুন্দরবন মাস্টার প্ল্যান, আর একটা হচ্ছে দীঘা মাস্টার প্ল্যান। প্রতি বছর ঝড়ে জলে এভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার জন্য কী করে আমরা বাঁচতে পারি। প্রকৃতির সবচেয়ে বড় রক্ষক, এবং আমরা প্রাকৃতিক সম্পদকেও কাজে লাগাতে চাই। এর জন্য আমরা একটা 24 জন সদস্য বিশিষ্ট একটা এক্সপার্ট কমিটি তৈরি করেছি এর জন্য। এবং আমরা রাজ্য জুড়ে পূর্ব মেদিনীপুরে আমরা 5 কোটি ম্যানগ্রোভ লাগাচ্ছি। আগেরবারে সুন্দরবন এরিয়াতে লাগানো হয়েছিল, এবারেও সুন্দরবন এরিয়াতেও, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও আরও 5 কোটি ম্যানগ্রোভ আমরা লাগাচ্ছি, 5 কোটি করে করে, অর্থাৎ 15 কোটি ম্যানগ্রোভ আমরা লাগাচ্ছি, যেটা বিশেষ করে এই সব সংকটে মানুষকে জলের হাত থেকে, তাণ্ডবের হাত থেকে অনেকটাই রক্ষা করতে পারে। এটা হচ্ছে দীঘা সংক্রান্ত কথা আপনাদের। এবার আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে ইয়াস রিলিফ। আমরা বলেছিলাম যে দুয়ারে ত্রাণ আমরা করেছিলাম, এবং দুয়ারে ত্রাণের মাধ্যমে আমরা মানুষের আবেদনপত্র পেয়েছিলাম, এবং আবেদনপত্রে যাতে কেউ বঞ্চিত না হয়, প্লিজ আপনাদের রিকোয়েস্ট করব। যেমন কোথাও একটা স্টোরি বেরিয়েছে, আমি শুনছিলাম যে 3 জনই এলিজিবল নয়, বাট কোনো একটা কাগজকে খাইয়ে করে দিয়েছে যে আমি এলিজিবল, আমি পেলাম না। দ্যাটস নট কারেক্ট। একটু যদি জিজ্ঞেস করে নেন,
কোন জেলায় কি ব্যাপার, দুটো তো মাত্র জেলা, একটু যদি ডিএমদেরও জিজ্ঞেস করে নেন। আমরা দুয়ারে ত্রাণে সবার অ্যাপ্লিকেশন নিয়েছি, তারপরে এনকোয়ারি হয়েছে এবং এনকোয়ারি করার পরে এনকোয়ারিতে সত্যতা অনুযায়ী, ট্রান্সপারেন্সি অনুযায়ী আমরা 19.1 লক্ষ লোকের হাতে নানা রকম সুবিধা পৌঁছে দিয়েছি ব্যাংকের ক্রেডিট কার্ড, ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে। এবং 19.1 লাখ মানে 19.1 লক্ষ মানুষ পেয়েছেন সুযোগ সুবিধা। 364.3 কোটি টাকা আমাদের এর জন্য খরচ হয়েছে। এছাড়াও রিলিফ মেটেরিয়ালস সেগুলো আলাদা খরচ হয়েছে। আমাদের এই আরও যে সমস্ত রাস্তাঘাট, ড্রেনেজ থেকে শুরু করে, ইরিগেশন থেকে শুরু করে, পিডাব্লিউডি থেকে শুরু করে, পিএইচই থেকে শুরু করে, আমরা সেন্ট্রালকে অলরেডি বলেছিলাম 20,000 কোটি টাকার একটা রিপোর্ট আমরা জমাও দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে 300 কোটি টাকাও আমাদের দিয়েছিল সেটা হচ্ছে আমাদের টাকারই অ্যাডভান্স। যে টাকাটা আমরা কেন্দ্র থেকে পাই ফর ডিজাস্টার, আমাদের তুলে নেওয়া টাকা, রাজ্যের শেয়ারের টাকা, সেই টাকার থেকে 300 কোটি টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছিল। 300 কোটি টাকা কেন, 1 টাকাও দেওয়া হয়নি। এবং স্টেট ইতিমধ্যেই 1000 কোটি টাকা দিয়েছে, খরচও করেছে। এবং বিভিন্ন জায়গায় আপনারা জানেন বড় বড় প্রজেক্ট যেগুলো আছে, যেগুলো ক্ষতি হয়ে গেছে, যারা সর্বশান্ত হয়ে গেছে, চাষের ধান থেকে শুরু করে, জল থেকে শুরু করে, পুকুর থেকে শুরু করে, নদী নালা থেকে শুরু করে, ফিশারিজ থেকে শুরু করে, এই সমস্ত নিয়ে যে খরচ হয়েছে, আমরা চাই দীঘা মাস্টার প্ল্যান এবং সুন্দরবন মাস্টার প্ল্যান, ইভেন ঘাটাল মাস্টার প্ল্যান 2015 সাল থেকে লিখছি আর চেষ্টা করছি, কিচ্ছু হচ্ছে না। ইভেন মুর্শিদাবাদের যে গঙ্গা ব্যারেজ মালদায়, সে ফরাক্কার যখন জল চুক্তি হয়েছিল তখন একটা 700 কোটি টাকা দেওয়ার কথা ছিল রাজ্যকে, সে টাকাও আমরা পাইনি। ফলে আমাদের প্রাপ্য টাকা না পাওয়ার ফলে এমনিতেও কোভিড চলছে, কোভিডেরও তো একটা খরচা আছে, তা সত্ত্বেও আমরা কিন্তু কার্পণ্য করিনি মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াতে। দুয়ারে ত্রাণ কালকের মধ্যে আশা করি শেষ হয়ে যাবে। কোভিড স্ট্যাটাস, কারেন্ট ডেলি কেস হচ্ছে যেটা পজিটিভ, এটা 800 থেকে 900-র মধ্যেই সীমাবদ্ধ আছে। আমরা চেষ্টা করব এটা আরও কমানো। অন্যান্য রাজ্যে অবশ্য বাড়ছে আরও, কারণটা বুঝতে পারছি না, থার্ড ওয়েভ তো এখনও আসেনি। পজিটিভ রেট আমাদের 33% যেদিন 8th ফেজ ইলেকশন হয় সেদিন ছিল, আর আজ কিন্তু আমাদের এখানে পজিটিভ রেট 1.5%। থ্যাঙ্কস টু মাই হেলথ ডিপার্টমেন্ট, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি অ্যান্ড অল অ্যাডমিনিস্ট্রেশন, ডিএম থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সবাই। 1.5% পজিটিভিটি রেট বেঙ্গলে এবং 98% ডিসচার্জ হচ্ছে, ডিসচার্জ রেট। আমরা 2.5 কোটি মানুষকে 2.5 crore ভ্যাকসিনেশন দিয়েছি অলরেডি। ফার্স্ট ডোজ দিয়েছি আমরা 1.8 crore লোককে এবং সেকেন্ড ডোজ দিতে পেরেছি আমরা 70 লক্ষ লোককে, যার 2টো ডোজই কমপ্লিট হয়ে গেছে। এছাড়াও সুপার স্প্রেডার আছে, যারা ট্রান্সপোর্ট কর্মী থেকে শুরু করে সবজিওয়ালা, মৎস্যওয়ালা, অটোওয়ালা, ড্রাইভার থেকে শুরু করে 51 লাখ, এটা আমরা সুপার স্প্রেডারদের দিয়েছি। ভ্যাকসিন আমাদের প্রয়োজন 14 কোটি। আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট এটার জন্য 30,000 কোটি টাকা বাজেট রেখে বলেছিল দীর্ঘদিন অপেক্ষা করার পর যে ভ্যাকসিনটা আমরা দেবো সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় আসবে। পিএম কেয়ার টেয়ার অনেক টাকা তুলেছে, কিন্তু ভ্যাকসিন আমরা ঠিকমতো পাচ্ছি না। প্রয়োজন আমার 14 কোটি, অথচ আজ পর্যন্ত আমরা পেয়েছি মাত্র 2.12 crore। এবং তাছাড়াও আমরা নিজেরাও কিনেছি 18 লক্ষ 60 কোটি টাকা দিয়ে, এবং বাদবাকি প্রাইভেট কিনেছে। পাওয়ার কথা 14 কোটি, পেয়েছি আমি 2.12 crore। তাহলে 14 কোটি লোককে দিতে আমি ডেলি, কিন্তু আমার ক্যাপাসিটি আছে, আমি 10 লাখ লোককে দিতে পারি। কারণ মনে রাখবেন সেকেন্ড ডোজে আমরাই কিন্তু বেস্ট ইন কান্ট্রি, এবং আমরাই কিন্তু টিকাতে সবচেয়ে ভালো পারফরমেন্স আমাদের।
অনেক রাজ্যকে বেশি দেওয়া হচ্ছে, কোনো রাজ্যকে দেওয়াই হচ্ছে না। আমি প্রধানমন্ত্রী বক্তৃতা শুনছিলাম আজকে একটা, ইউপিতে গিয়ে বলেছেন সবচেয়ে বেশি ইউপিতে দেওয়া হয়েছে। উনি ইউপিতে বেশি দিন আমার কোনো আপত্তি নেই, সব মানুষই একই মানুষ, কিন্তু বিজেপি রাজ্য আছে বলে তাকে আপনি বেশি দেবেন। আর বাংলাকে আপনি সবসময় টাকা দেবেন না, পয়সা দেবেন না, বন্যার ত্রাণে টাকা দেবেন না, খরার ত্রাণে টাকা দেবেন না, ডিভলিউশনের টাকা দেবেন না, পাওনা টাকা দেবেন না, জিএসটির টাকা ঠিকমতো দেবেন না, ভ্যাকসিন ঠিকমতো দেবেন না। এটা তো অন্যায়, টোটাল ডিসক্রিমিনেশন চলছে। আর কিছু কিছু ইনস্টিটিউশনকে দিয়ে মিসইউজ করিয়ে পলিটিক্যাল ভ্যান্ডেটা তৈরি করে বাংলার নামে বদনাম করে বেড়াচ্ছে। এত হার হেরেও লজ্জা নেই, কিছুতেই হারটা মেনে নিতে পারছে না। নানা রকম চক্রান্ত চলছে, কিছু ইম্পার্শিয়াল ইনস্টিটিউশনকেও দখল করে নানা রকমভাবে। যত বলবো তত কথা বাড়বে, ওদের সম্বন্ধে যত কম বলা যায় তত ভালো। আমাদের স্টেট একমাত্র স্টেট, মনে রাখবেন, অনলি -6 হচ্ছে আমাদের নেগেটিভ ওয়েস্টেজ, সবচেয়ে কম। আমরা ভ্যাকসিনেশনে সবচেয়ে ভালো কাজ করেছি, কিন্তু আমাদের থেকে অনেক বেশি ভ্যাকসিন অন্যান্য অনেক রাজ্য পেয়েছে। তারা পাক, আমার কোনো আপত্তি নেই, নিশ্চয়ই পাক সবাই, কিন্তু আমাদের পপুলেশন অনুযায়ী আমরা 14 কোটি ভ্যাকসিনেশনের প্রয়োজন। থার্ড ওয়েভও আসে যদি বাচ্চাদের হতে শুরু করে, যদি মাদারদের হতে শুরু করে। আমরা তো একটা ডিসিশন নিয়েছি যে 12 বছর পর্যন্ত বাচ্চা যাদের আছে সেই মাদারদের আমরা আগে ভ্যাকসিনেশনটা করে দেবো। তো ভ্যাকসিন যদি আমি না পাই কোথার থেকে করব? এখন আবার ক্যাপাসিটি আছে 10 লক্ষ করে আমি দিতে পারি, 10 লক্ষ থেকে আমি 20 লক্ষ বাড়াতেও পারি, দরকার ম্যান পাওয়ার বাড়িয়ে, কিন্তু ভ্যাকসিনই তো দিচ্ছে না। এই মাসেও হেলথ মিনিস্টার বলেছে নাকি 75 লক্ষ ভ্যাকসিন দিয়েছে, আদপে কিন্তু 25 লক্ষ পেয়েছি। যা করছে আর যা করছে না দুটোর মধ্যে পুরো ফারাক হয়ে গেছে। তো এই অবস্থায় আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, আমি আজকেও একটা চিঠি লিখেছি যে আমাদের স্টেটকে ভ্যাকসিন দেওয়া হোক। ভ্যাকসিন ইরেগুলার হচ্ছে এবং ঠিকমতো আসছে না, ফলে আমি কোনো দিন দিতে পারছি, কোনো দিন দিতে পারছি না। ডেলি আমি যদি 3 লক্ষ করেও এখন দিই, সেটাও তো 7 দিন প্রায় বন্ধ ছিল, তার কারণ আসেইনি। ভ্যাকসিনটা তো পৌঁছতে হবে। 14 কোটি ভ্যাকসিন দেওয়ার ক্ষমতা আমরা রাখি, কিন্তু আমাদের পাঠাতে তো হবে। ঠিক আছে, 14 কোটি আপনারা একসাথে না পারেন, আপনারা মান্থলি আমাদের 1-1.5 কোটি করেও দিন, 2 কোটি করে দিন। 2 কোটি করে দিলেও তো আমার 7 দুগুণে 14 লক্ষ, 2 কোটি বাদ দিন, 2.5 কোটি বাদ দিন, তাহলেও আমার প্রায় লাগবে প্রায় 6 মাস মিনিমাম। 2 কোটি করেও যদি আমি মান্থলি পাই, তো থার্ড ওয়েভ তো এসেই যাবে। যদি আসে, আমি জানি না আসবে কিনা, এটা এক্সপার্টসরা বলতে পারেন। বাট আমার তো আমি আজকে প্রাইম মিনিস্টারকে একটা চিঠি লিখেছি আবার, যে আমাদের সাপ্লাই হচ্ছে না ঠিক মতো, সুতরাং সাফিসিয়েন্ট কোয়ান্টিটি অফ ভ্যাকসিন ইজ মেড অ্যাভেলেবেল। এটা প্রাইম মিনিস্টারকে দেখার জন্য চিঠি লিখেছি। হয়তো কোনো উত্তর পাবো না, কারণ উত্তর আমরা পাই না। তবু আমার দায়িত্ব প্রধানমন্ত্রীর নলেজে নিয়ে আসার, সেই দায়িত্বটা আমি পালন করছি। উত্তর পাই বা না পাই, আমার চিঠি আমি লিখে যাব, যেটা যেটা প্রাইম মিনিস্টারের নজরে আনার প্রয়োজন বা অন্যান্যদের নজরে আনার প্রয়োজন, নিশ্চয়ই লিখে যাব। এই পর্যন্ত। এরপর যদি আপনাদের কিছু, আচ্ছা, এরপরে আমরা দীঘায় যে ভ্যানগুলো দেব এবং দোকানগুলো সারানো হয়ে গেছে, তারা সবাই উপস্থিত আছে। পূর্ণেন্দু মাঝিকে আমি রিকোয়েস্ট করব যে যারা এসছেন ভ্যান চালকদের ভ্যানগুলো তুলে দিন হাতে, এবং আপনার সাথে যারা আছে সবাইকে নিয়ে, এবং দোকানদারদের যারা দোকান খুলুক, ভালো করে ব্যবসা করুক, আবার সুন্দর করে দীঘার তট সাজিয়ে তুলুন, এটা আমরা সবাই চাইব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ভ্যানগুলো আমরা দিচ্ছি, এত তাড়াতাড়ি দেখুন তৈরি করে দেওয়া হয়েছে ভ্যানগুলো। একটু দেখাও ভালো করে, ছবিতে ভ্যানগুলো একটু দেখান। এবং দোকানগুলো পুরো শাটার টাটার লাগিয়ে আমরা করে দিয়েছি, যেগুলো দীঘা তটে আমি তো দেখে এসেছিলাম, বিশ্ব বাংলা থেকে শুরু করে সব উড়ে গেছে। এই যে এই ভ্যানগুলো আমরা তৈরি করে দিলাম, নিশ্চয়ই পছন্দ হবে সবার। অনেক অনেক অভিনন্দন, আজ থেকে আপনাদের নতুন জীবন শুরু হোক। অনেক অভিনন্দন দীঘা সুন্দরীকে। থ্যাংক ইউ পূর্ণেন্দু।
আমি ডিএমএসপি আমার যত ব্লকের আধিকারিকরা আছে, ডিএসডি এর আছে, সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই কাজটা সুসম্পন্ন করবার জন্য, এবং গরিব মানুষের যত পাশে থাকা যায় তত মঙ্গল। এবং আমি প্রেসকেও বলবো যে এত তাড়াতাড়ি দেখুন আমরা যে মানুষগুলোর যা সবচেয়ে সব কিছু হারিয়ে গেছে, দীঘাতে একটা মানুষ ডাব বিক্রি করেও যা পায় তাতেও তার ভালো সংসার চলে, একটা মানুষ ছোটো মাছ বিক্রি করেও যা পায় তট থেকে, সমুদ্র তট থেকে, তার থেকেও তার ভালো ইনকাম হয়। কত মানুষ যায়, কত ইনকাম হয়, সুতরাং তাদেরও জীবন চলে। মৎস্যজীবী থেকে শুরু করে সকলে সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আমার খুব ভালো লেগেছে এবং আশা করি এগুলো ভালো চলবে। আপনাদের সকলের জন্য অনেক অনেক আগামী দিনের শুভেচ্ছা রইল। আবার যখন যাব তখন তো আপনাদের সাথে আবার দেখব, দেখা করব, আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। পূর্ণেন্দু দিয়ে দাও সবাইকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাবিগুলো তুলে দাও এবং আমার সামনে একজনের হাতে চাবি তুলে দাও, আমি একটু দেখে নিই। ভ্যান তুলে দাও এবং চাবি তুলে দাও। আমার চন্দ্রিমা আরবান মিনিস্টার, খলিল আমার সেক্রেটারি আরবান ডিপার্টমেন্টের, তারাও খুব সহযোগিতা করেছে, তাদেরও থ্যাঙ্কস। দীঘা ডেভেলপমেন্ট অথরিটি, এখনকার দীঘা ডেভেলপমেন্ট অথরিটি এবং ডিএমএসপি সহ সকলে। ওখানে কি অখিল আছে? আচ্ছা আচ্ছা, জ্যোতির্ময় কর আছে? আচ্ছা ঠিক আছে, তোমরা করে দাও। আচ্ছা ঠিক আছে, করে দাও, চাবিগুলো দিয়ে দাও। নিয়ে নাও বাবু, তোমাদের এগুলো দোকানটা নিয়ে নাও, গাড়িগুলো নিয়ে নাও। হ্যাঁ, ভালো করে করো, খুব ভালো থাকো। আর এগুলো সরিয়ে রাখার ব্যবস্থাও করা যেতে পারে যদি কখনো আবার দুর্যোগ আসে। এগুলো মোবাইল, হ্যাঁ, সুবিধে আছে। এগুলো তো কলকাতা শহরেও করতে পারি আমরা, এই টাইপের হকারসদের যেগুলো আমরা দিতে চাই। আমি তো একবার কলকাতা কর্পোরেশনকে বলেছিলাম, খলিল খলিল এইরকম দোকান একটু বড় সাইজের, একটু মাঝারি সাইজের, যার যে সাইজ আছে, হকারসদের দেখে নাও। এই স্টলগুলো তো ভালো, এই নিয়ে নাও তো। ববিকে বলবে আমি বলেছি, এগুলো পুরো দেখে নেবে। এই চন্দ্রিমাকে বলবে, ববিও কলকাতা কর্পোরেশন আছে, ববিকেও বলবে, ঠিক আছে? এগুলো দেখে নাও তো, 3টে সাইজ করো, বড় সাইজ, মাঝারি সাইজ, ছোট সাইজ। যার ছোট সাইজ তাকে ছোট দেবে, যার বড় সাইজ তার বড় দেবে। এগুলো মাথায় ঢাকা আছে এবং নিচে জিনিসপত্র রাখার জায়গাও আছে, আর ওপরে এগুলোকে এক্সিবিট করার জায়গাও আছে। দরকার হলে এটাকে আরেকটা টায়ার করে দিতে পারো। হ্যাঁ, ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার, এখানে 2টো টায়ার আছে, নিচে জিনিসপত্র রাখার ব্যবস্থা আছে। সেটা একটু দেখে নাও, কথা বলে নাও যারা করেছে, ঠিক আছে? সিস্টেম মেনটেন করে। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে দীঘার প্রোগ্রাম, থ্যাংক ইউ পূর্ণেন্দু, তোমাদের সবাইকে, সমস্ত দোকানদার থেকে শুরু করে, দীঘার সমস্ত মানুষ থেকে শুরু করে, সমস্ত অফিসার থেকে শুরু করে, অল। হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাধারণ মানুষকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা দুয়ারে ত্রাণেরটাও করে দিয়েছি সব অ্যাকাউন্টে, বাদবাকি যেটুকু আছে সেটুকু তারা পেয়ে যাবে। দীঘার সাংবাদিকরাও আছে, আমি দেখতে পাচ্ছি। ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া সকলে আছে, পুলিশরাও আছে, সবাই মিলে ভালো করে করে দাও। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অত বড় চাবি রাখতে গেলেও দোকানই পুরো। হ্যাঁ, বুঝেছি। একদিন ওই ছোট দোকান থেকে এত বড় দোকানই করবে যে ওরা এত বড় চাবি লাগবে। মনটা বড় হলে সব বড় হয়ে যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকো সকলে। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি প্রেসের কাছে চলে আসবো, নবান্ন প্রেস। मैम, एक सवाल था आपके दिल्ली दौरे को लेकर। आप कुछ रिपोर्ट्स आ रही है कि जुलाई एंड पर आप दिल्ली जा सकते हैं। देखिए, कोई बात बोल देता है, जब जाएंगे हम। एक दफ़े तो पार्लियामेंट चला, हम जीतने के बाद तो दिल्ली नहीं गया ना। जीतने के बाद हम मैंने प्लीज़ मेरे को बोलने दीजिए। आप तो क्वेश्चन सवाल पूछा ना। मैं चुनाव का बाद नहीं गया, नहीं जा पाया, तो इसी के लिए क्यों, हमारे इधर में कोविड था, तो
तो हमको अभी कोविड सिचुएशन, अभी हमारा कोविड ऐसा नहीं है, सिचुएशन परिस्थिति एकदम ठीक ठाक है। इसी के लिए हम पार्लियामेंट चलने का टाइम एक दफ़े हम जाते हैं कि सबको साथ मुलाकात होता है, अच्छा लगता है, पुराना दोस्त भी है, नया दोस्त भी है। तो इसी के लिए हम एक दफ़े जाएंगे। कब जाएंगे हम अभी नहीं सोचा, लेकिन हम जाने से हम सारे थोड़ा लीडर लोगों को भी मीट करेंगे। हम चाहते हैं अगर वक्त मिले तो प्रधानमंत्री का साथ, प्रेसिडेंट का साथ भी हम मुलाकात करेंगे कि हमारा चुनाव का बाद जाना है, इसी के लिए। देन आई कैन मीट द अदर्स ऑल्सो, जिसको अपॉइंटमेंट मिलेगा हम देख लेंगे। Today on one side where Prime Minister Narendra Modi has praised UP government for the COVID situation, on the other hand he also praised for law and order situation in Uttar Pradesh. He said that there is a rule of law and if any criminal dares to keep an eye on movement, they will not get any place to hide because of the rule of law in his state. देखिए, आई कैन टेल यू ओनली वन लाइन रिप्लाई। द स्पीच इज सिल्वर्ड एंड द आई थिंक साइलेंस इज गोल्डन। Prime Minister knows very well what is going on in UP. There is no rule of law. How many commission he sent there? He has sent there. How many human rights commission? How many tribal development commission? How many minority commission? How many ED? How many CBI? How many this other than human rights commission and all? How many commission went there? So many cases happened there. Unnao to Hathras to, there are so many. Even journalists are not spared. They give a bad name for Bengal, though it is not at all true. The pre-poll matter, they say post-poll violence. Pre-poll violence, it was under election commission, it was not with us. And what they are using, maximum, this is pre-poll. That also we don't support. That time it was not with us. It was with the election commission, the law and order machinery. Please understand that. They are speaking just like a great liar. Sorry, liar is an unparliamentary word. They are misleading the people and distorting the facts. We will give our, because when court will give us the time, then we will file our affidavit and we will give our opinion to Honorable Court. But I am sorry that instead of giving the report to court, they have already leaked all the reports to Human Rights Commission to outside. They should have respect their court. How they can disrespect? Instead of hearing started, even the opposition, we are the government, we have to give our opinion also. This is the justice. And court gave us time also for that. I think they will give us time, or they have given the time for affidavit or something. So before that, how they leaked all the news, what they have submitted in the court, if it is not political vendetta, only to malign the people of Bengal, because they have lost the election. That's why this is their political vendetta. This is about rule of law. UP, it is out of law, out of rule, out of rule of law. And B, regarding COVID, what is the record? How many persons died? Can they show us any record, or government of India? UP is their baby, that's why it is safe. How the dead bodies are coming through Ganges? They have just sent the dead bodies through Gangas, Amar Pavitra Ganga, our holy Ganges. They carried all the COVID dead bodies, and it is coming through UP to Bihar to Bengal. Go and find out from Bihar how many bodies they rescued. Even Bengal also we rescued 8 bodies. There are so many, we do not know what is their fate. Because water, it's a big area. From where to where it went, we cannot say. Only UP government can say how many people they have sent through Ganges. Even they didn't give respect to the dead bodies also. Instead of cremation, instead of their last rituals, now they are praising. दीदी आपकी पेट पर हुई थी, मुझे
রাজ্যে কোভিড পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণে আসছে, অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, তো আমরা আসলে তো এর মধ্যে কি উপনির্বাচন নিয়ে কমিশন আপনাদের জেনেছে বা আপনাদের কোনো ভিউ নিয়েছে? না, উপনির্বাচন আমাদের না, আমাদের একটা রাজ্যসভা নিয়ে স্টেট গভর্নমেন্টের কাছে ভিউ নিয়েছিল যে রাজ্যসভার দুটো বাই ইলেকশন বাকি আছে, সেটা অবশ্য আমাদের চিফ সেক্রেটারি উত্তর দিয়ে জানিয়ে দিয়েছে যে আমাদের এখানে পরিস্থিতি এখন অ্যাবসলিউটলি ঠিক আছে, আমরা রাজ্যসভার ইলেকশনের জন্যও তৈরি, আমাদের অ্যাসেম্বলি অলরেডি চলেছে এবং আমরা বিধানসভার 7টা ইলেকশনের জন্য আমরা রেডি আছি, কারণ আমাদের কন্টিগুইটি নেই এবং এটা হচ্ছে আইসোলেটেড এরিয়া দ্য ইলেকশন এবং কোভিড কেস ইজ অনলি, আপনারা জানেন যে 1.5%, নাথিং ইজ দেয়ার, ইভেন দেয়ার আর সাম এরিয়াজ যেখানে একটা কেসও নেই। যেমন আমি ভবানীপুর যদি জানি, ভবানীপুরের একটা রিপোর্ট কালকে আমি কলকাতা কর্পোরেশন থেকে দেখছিলাম, মানে আমি ওয়ার্ড ওয়াইজে কোথাও তো 0 আছে, এরকমও আছে কোনো কোনো ওয়ার্ডে। Sticking to vaccines and COVID, the Union Secretary for Health yesterday also blamed private hospitals for not doing their job on the vaccination front. And in Kolkata, many private hospitals have stopped vaccinating because of lack of supplies. The state government has been asked to streamline the procedure. Do you know what the status is? I do not know, because if central government doesn't give the vaccine, from where we will go? It is not that we are manufacturing, and it is not that we are allowed to collect the vaccine also for procurement. It is central government. Central government is procure the vaccine, and it is their duty to supply the vaccine to all, including the private hospitals also. Even the equipments also, even requirements, all they centralized. So how the private hospital can deliver the goods if they don't get it? দিদি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের রিপোর্টে বলা হয়েছে I have not seen before the judgment, the matter is sub judice, so I will not speak a single word because I have a highest respect for court. That's why I am not giving any opinion. Political party can give the political opinion. What BJP has done already, they have given their biased opinion. I am not, because I respect the court. I will abide by the court verdict. That's why I am not giving any opinion about Human Rights Commission, because I know what the people who submitted this report. And if you ask me their identity, only court will give the identity. দিদি, ভবানীপুর তৃণমূল আমি দেখুন খড়দাতেও কমে গেছে, নেই। ও আরে বাবা, আমাদের এখানে 7টা জায়গায় যেখানে হচ্ছে সেখানে কিছু নেই। নেই, ভবানীপুরে 8 নম্বর 9 নম্বর ওয়ার্ডে আমি প্রত্যেকটা ওয়ার্ডও দেখছিলাম, নেই। আমি তো কালকে দেখছিলাম 000 সব জায়গাতে। আমাদের বেঙ্গলে যদি টোটাল বেঙ্গলে 800 হয়, তাহলে আপনাকে তো মনে রাখতে হবে যে কত, কলকাতায় ম্যাক্সিমাম 80 হয়, 75 থেকে 80, 60 থেকে 80 সারা কলকাতা মিলে, আর কলকাতার বাইরের লোকও কত আসে। ঠিকই। দিদি, আমার একটা জিনিস জিজ্ঞাসা, যেহেতু রাজ্য সরকার, বাট আমি সবাইকে রিকোয়েস্ট করবো, থার্ড ওয়েভ আসার আগে কেউ কিন্তু মানে ভ্যাকসিন মানে কমে গেছে বলে এটা নয় যে আমি মাস্ক ইউজ করবো না, আরও বেশি করে মাস্কটা ইউজ করতে হবে যাতে আর না হয়। 2 হচ্ছে ভ্যাকসিন, যাদের সময় মতো ভ্যাকসিন আমরা পাবো আমরা ঠিক দিয়ে দেবো, আমরা একটুও নষ্টও করবো না আর আমরা টাইমও নষ্ট করবো না। আমরা ভ্যাকসিনটা সেন্ট্রালাইজ করে নিয়েছে কেন্দ্রীয় সরকার, দিলেই সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। ওনারা যতটা নরেন্দ্র মোদীর ছবি দিয়ে ভ্যাকসিন সার্টিফিকেটে দিতে মানসিকভাবে প্রস্তুত, ততটা ভ্যাকসিন দিচ্ছে না। কি হবে ওই ছবি দিয়ে? মানুষ যদি আগেই ডেড বডি হয়ে যায়, তাহলে ভ্যাকসিনের ওই ছবিটা, সার্টিফিকেটের ছবিটা কি কোথায় রাখবে? বাড়িতে টাঙিয়ে রাখবে? রাজ্য সরকার কি নিজে থেকে নির্বাচন কমিশনকে কিছু চিঠি লিখে যে 7টা যে ভোট দিন 2.5 মাস হয়ে যাবে? ভাই, আপনাকে তো বললাম, আপনারা যদি কথা না বুঝতে পারেন তাহলে তো মহা মুশকিল। আপনাকে তো বুঝে নিতে হবে। আমি বললাম, ওরা একটা আমাদের কাছে রিপোর্ট চেয়েছিল 2টো রাজ্যসভা ইলেকশন করবার জন্য, আমাদের ওপিনিয়ন, আমরা বলেছি আমাদের 2টো রাজ্যসভা করার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত, এবং সাথে সাথে আমাদের 7টা বাই ইলেকশন বাকি আছে, মানে জেনারেল ইলেকশনের সময় থেকেও 2টো সিট বাকি আছে। আমরা 7টা ইলেকশনও করতে প্রস্তুত আছি, কারণ আমাদের এখানে কোভিড সিচুয়েশন ইজ অ্যাবসলিউটলি বেটার নাও। The Prime Minister in Varanasi today clearly lauded the efforts made by Uttar Pradesh government to handle COVID situation.
At the same time, in Supreme Court, we know Supreme Court has pulled up Uttar Pradesh government over Kanwar Yatra, asking how can that happen? How do you see both the things happening simultaneously? I have a highest respect for the Supreme Court. What Supreme Court has said, we do agree for that. It is a well accepted by the people. And what Prime Minister said, it's a political bias speech, nothing else. দিদি এই ভ্যাকসিন সংক্রান্ত তো আপনি অনেকবার চিঠি লিখেছেন, আজকেও জানালেন, কিছুক্ষণ আগে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, কিন্তু ইয়াসকে কেন্দ্র করে যে টাকা রাজ্য সরকারকে দেওয়ার কথা ছিল কেন্দ্রে, সেই সংক্রান্ত তো তাদের উদাসীনতা দেখা যাচ্ছে। আপনি কি আরেকবার চিঠি লিখবেন যাতে ইয়াস ক্ষতিগ্রস্তদের ক্ষেত্রে যে টাকা দেওয়ার কথা ছিল? ভাই, আমি আর ভিক্ষে চাইবো না। এগুলো দুর্গত মানুষদের জন্য। দুর্যোগ যখন আসে, দুর্যোগ একা আসে না, দুর্যোগ সাথে অনেক কিছু নিয়ে আসে। আমাদের ভাগ্যে লেখা ছিল দুর্যোগ, আমরা আমাদের নিজস্ব, আমার বাড়িতে যদি এক থালা ভাত থাকে, আমার অর্ধেক আমি দিয়ে মানুষকে বাঁচাবো। আমরা বারবার ভিক্ষে চাই না। একবার স্টেটের ডিমান্ড জানাতে হবে, আমরা জানিয়ে দিয়েছিলাম, কিন্তু আমরা টাকা চাইনি তার জন্য। আমরা বলেছি আমাদের ক্ষতি হয়েছে এত টাকার, নাও ইট ইজ ইয়োর ডিসক্রিপশন, আমরা কিছু বলিনি। আর আমাদের 300 কোটি টাকা যেটা ওখানে বলে গেছিলো, ঝাড়খণ্ডকে 200 কোটি টাকা আর পশ্চিমবঙ্গকে 300 কোটি টাকা, সেটাও জেনে রেখে দিন, আলাদা করে কিছু দেয়নি। আমাদের প্রাপ্য টাকার থেকে, মাছের তেলে মাছ বেঁধেছে, আমাদের প্রাপ্য টাকার থেকে 300 কোটি দিয়েছে অ্যাডভান্স। মানে পুজো আপনারা অ্যাডভান্স পান না, সে অ্যাডভান্স। আমার মনে হয়ে গেছে, আজকে অনেক করে দিয়েছে। Didi, Trinamool Congress delegation is meeting the election commission, but then we have heard a couple of leaders belonging to opposition. They are saying, what is the need for by-election now? Do you suspect there could be a concerted effort? Why they are scared? By-election is the, as per constitution, we have the provision within 6 months by-election is to be held. If there is any emergency situation, then the election commission is to take the decision as per law, as per constitution. And the provision is very clear that within 6 months the by-election is to be held. So within 6 months we are asking, we are not asking anything illegal. And number 2, which opposition are scared, that is the BJP party. They know that they will lose every election. That's why. That is, they are worried for that. We are not. They have already lost. Now there is no need for shouting. They should have keep mum, and they should have used some leucoplaster to stop their bhashan every day. Thanks. আর না, অনেক করেছি, অনেক হয়ে গেছে ভাই। আপনি